আজকের ডিসকাশন থাকবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গোল্ডেন বল উইনার নিয়ে। সো এই ডিসকাশনটা বেসিক্যালি আমরা তিনটা পার্টে ভাগ করব এবং তিনটা পার্ট নিয়ে ডিসক্রাইব করে বোঝার ট্রাই করব যে একজন গোল্ডেন বল উইনার আসলে কিভাবে সেট করা হয়। সো প্রথম পার্টে আমরা আলোচনা করব যে একজন গোল্ডেন বল উইনার আসলে কোন স্টেপের মাধ্যমে সিলেক্ট করা হয়। সেকেন্ড টপ হলো হচ্ছে যারা গোল্ডেন বল উইনারের জন্য ওয়েল ডিজার্ভিং, তারা আসলে কেন ওয়েল ডিজার্ভিং, তাদের টুর্নামেন্ট পারফরমেন্স বা স্টেট দেখে আমরা বোঝার ট্রাই করব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হচ্ছে একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে, যেটা সবচেয়ে বেশি কনফিউজিং এবং হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, যে এই কেন গোল্ডেন বল উইন হইলো, এই কেন হইলো না। সো একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব যে রোদ্রিরে কেন হচ্ছে গোল্ডেন বল উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে, অন দ্য আদার হ্যান্ড মেসি এত ভালো পারফরমেন্স করেও কেন গোল্ডেন বল উইনার হিসেবে সিলেক্ট করা হয় নাই। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, স্টে কানেক্টেড টু ফুটবল অ্যানালাইসিস। লেটস এনজয় দ্য ডিসকাশন। ফার্স্ট যে পার্ট নিয়ে আমরা আসলে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের মেন রুট, যে আসলে কিভাবে একজন গোল্ডেন বল উইনার সিলেক্ট করা হয়, কোন কোন স্টেপের মাধ্যমে, এখানে আসলে ফিফার কোনো বায়াসনেস আছে কিনা, এটা আসলে আমরা এটা নিয়ে একটু স্টাডি করলে বুঝতে পারবো। সো প্রথমত যেটা হয় সেটা হচ্ছে একটা শর্ট লিস্ট করা হয়, যারা ওয়েল ডিজার্ভিং তাদেরকে নিয়ে হচ্ছে একটা মনোনয়ন তালিকা তৈরি করা হয় এবং ওই তালিকা আসলে তৈরি করা হয় কয়েকটা পার্সপেক্টিভ কনসিডার করে। সেটা যদি আমি একটু ডিসক্রাইব করি তাহলে হয়তোবা সবাই বুঝতে পারবে। যে প্রথম যে ব্যাপারটা দেখা হয় সেটা হচ্ছে একটা প্লেয়ারের আসলে ম্যাচ উইনিং ইম্প্যাক্ট ছিল কেমন বা কতটা ছিল, এই ব্যাপারটা হচ্ছে দেখা হয় ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা প্লেয়ারের টুর্নামেন্ট জুড়ে যে কনসিস্টেন্সি, এটা দেখা হয় যে আপনি 8টা ম্যাচ খেললেন, ওইটার মধ্যে 5টা ভালো খেললেন, 3টাতে ওরকম ভালো পারফরমেন্স করলেন না, সো আপনি হচ্ছে গোল্ডেন বল উইনার হিসেবে কিন্তু কনসিডার হবেন না। সো এই কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে একটা প্লেয়ারের কনসিস্টেন্সি কেমন ছিল, এই ব্যাপারটা কিন্তু দেখা হয়। এবং থার্ড যে ব্যাপারটা দেখা হয় সেটা হচ্ছে যে একটা প্লেয়ারের হচ্ছে লিডারশিপ এবং টিম ওয়ার্কটা কেমন ছিল, মানে সে হচ্ছে লিডারশিপ বা হচ্ছে ওই টিমটারে কিভাবে পরিচালনা করছে এবং টিম ওয়ার্কটা কেমন ছিল, এই ব্যাপারটা কিন্তু দেখা হয়। 4 নাম্বারটা যেটা দেখা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল যে এক্সিলেন্স, এই ব্যাপারটাও কিন্তু দেখা হয় একটা প্লেয়ারের মধ্যে এবং ওইটা দেখে কিন্তু গোল্ডেন বলের লিস্টে কিন্তু তারে সিলেক্ট করা হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে ব্যাপারটা আসলে দেখা হয়, যেটা অনেকেই আমরা জানি না, যে বিগ বিগ অ্যাচিভমেন্টগুলো উইন হওয়ার জন্য এই ব্যাপারটা কিন্তু ফোকাস দেওয়া হয় এবং ভালোভাবে কিন্তু এই ব্যাপারটা দেখা হয়, সেটা হচ্ছে ফেয়ার প্লে অ্যান্ড হচ্ছে ডিসিপ্লিন। এই জিনিসটাই কিন্তু রোদ্রি কিন্তু সবার থেকে অনেক বেশি আগায়, আপনারা হয়তোবা জানেন যে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড রোদ্রি হচ্ছে ডিসিপ্লিনে হচ্ছে একবার টপ নচ, ঠিক আছে। আপনি প্রথম 4টাই যদি সবার সাথে কম্পারিজন করে মিলাও যায়, বাট লাস্টের যে ব্যাপারটা, যে ডিসিপ্লিন এবং ফেয়ার প্লে, এইখানে কিন্তু রোদ্রি সবাই থেকে অনেক বেশি আগায় থাকে। অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু ব্যালন ডিয়ার হচ্ছে উইন হয়েছে, যেখানে অনেক কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও সে কিন্তু উইন হয়েছে, কারণ এই ডিসিপ্লিন ব্যাপারটা কিন্তু অনেক কেয়ারফুলি দেখা হয়। সো এই 5টা ব্যাপার বা আরও 2-1টা ব্যাপার থাকতে পারে, এই ব্যাপারগুলো মিলায় হচ্ছে একটা শর্ট লিস্ট করা হয় এবং ওই শর্ট লিস্টের মধ্যে সেকেন্ড স্টেপে যেটা করা হয় সেটা হচ্ছে মিডিয়া ভোট, যেখানে আপনি বলতে বাধ্য হবেন যে এখানে ফিফা বায়াসনেস আসলে থাকে না, কারণ এখানে যে মিডিয়া ভোটটা হয় সেটা হচ্ছে বিশ্বজুড়ে যে স্পোর্ট অ্যানালিস্ট বা হচ্ছে মিডিয়ারা থাকে বা হচ্ছে সাংবাদিকরা থাকে, ওরা মিলা হচ্ছে এই শর্ট লিস্ট থেকে ভোট দেয় এবং লাস্টের যে স্টেপ সেটা হচ্ছে এই ভোটাভুটির মাধ্যমে দেখা হয়েছে যে কে সবচেয়ে বেশি ভোট পাইছে, যে সবচেয়ে বেশি ভোট পাইছে তারে হচ্ছে গোল্ডেন বল উইনার হিসেবে কনসিডার করা হয়। সেকেন্ড টপ হচ্ছে যে সেকেন্ড মোস্ট ভোট পাইছে তারে হচ্ছে সিলভার বল উইনার হিসেবে কনসিডার করা হয় এবং লাস্টে হচ্ছে যে থার্ড প্লেসে থাকে তারে হচ্ছে ব্রঞ্জ বল উইনার হিসেবে কনসিডার করা হয়। সো এই তিনটা স্টেপের মাধ্যমে আসলে গোল্ডেন বল উইনার সিলেক্ট করা হয়। প্রথম যে স্টেপটা সেটা তো বললাম, একটা শর্ট লিস্ট করা হয় যারা ওয়েল ডিজার্ভিং তাদেরকে নিয়ে, এবং সেকেন্ড স্টেপটা থেকে বোঝা যায় এখানে আসলে বায়াসনেস পার্সোনালি থাকতে পারে, বাট ফিফা বায়াসনেস কিন্তু এখানে থাকে না, যেখানে হচ্ছে মিডিয়া ভোটের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে, এবং ফার্স্ট জন্য হচ্ছে গোল্ডেন বল উইনার হয়, সেকেন্ড সিলভার বল অ্যান্ড থার্ড হচ্ছে ব্রঞ্জ বল উইনার হয়। সো এই ফার্স্ট পার্ট নিয়ে আই হোপ কারো কোনো আসলে এখানে আর কনফিউশন থাকার কথা না। এর পাশাপাশি আমি একটু বইলা নিই, সেটা হচ্ছে যে মানে রোদ্রি এবং মেসি দুজনই ওয়েল ডিজার্ভিং। একজন যদি বলে যে রোদ্রি হচ্ছে অনেক বেশি ওয়েল ডিজার্ভিং, সেটাও ভুল। আবার যদি একজন বলে মেসি অনেক বেশি ওয়েল ডিজার্ভিং ছিল বাট তারা দেওয়া হয় নাই, এইটাও কিন্তু ভুল। এটা আপনি এই ভোটাভুটির মাধ্যমে দেখতে পারবেন, হয়তোবা রোদ্রি 20টা ভোট পাইছে যেখানে মেসি হয়তোবা 16-17টা ভোট পাইছে, এমনও হইতে পারে। এমনও হইতে পারে যে একটা দুইটা ভোটের মানে ব্যবধানেও কিন্তু একজন গোল্ডেন বল উইনার হইতে পারে। সো এখানে আসলে এটা বলা যাবে না যে এ বেশি আগায়া বা ও বেশি আগায়া বা এ পাওয়ার কথা ছিল ওরে দেওয়া হয় নাই।
আরেকজনের দিয়ে দিছে, এখানে বায়াসনেস আছে, এটা বলাটা খুবই টাফ। এবং মানে শর্ট লিস্টে যারা থাকে সবাই ওয়েল ডিজার্ভিং, বাট এই ভোটাভুটিতে হয়তোবা অনেকে পিছিয়ে যায় অনেক পার্সপেক্টিভ বিবেচনা করে। সো এই ফার্স্ট পার্টে আমাদের আলোচনা গেল। সেকেন্ড পার্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কন্ট্রোভার্সি চলতেছে মেসি এবং রোদ্রিকে নিয়ে। সো আমরা এই দুইজনের স্টেট দেখে আসলে কনসিডার করার ট্রাই করব, কেন মেসি পাইলো না, কেন রোদ্রি পাইলো, যেটা হচ্ছে আমরা লাস্টে একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে বোঝার ট্রাই করব। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে রোদ্রি যে পজিশনটা সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, যেখানে মেসির যে পজিশনটা সেটা বেসিক্যালি রাইট উইঙ্গে সে খেলে থাকে, বাট সে অনেক মানে গেম অনুযায়ী হচ্ছে অনেক পেসে হচ্ছে শিফট করে খেলে থাকে, অ্যাটাকিং মিডফিল্ডারও খেলে থাকে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলে থাকে। এক কথায় হচ্ছে অ্যাটাকিং টাইপের প্লেয়ার হচ্ছে মেসি, যেখানে ডিফেন্সিভ টাইপের প্লেয়ার হচ্ছে রোদ্রি। সো এখানে কিন্তু অনেক বেশি ফারাক থাকবে। আপনি যদি স্পেন টিমের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার দেখা লাগবে যে স্পেন টিমটা কিভাবে খেলছে এবং কারা বেশি ইম্প্যাক্ট রাখছে টিমে, সেটা আপনার বলতে বাধ্য হবে যে ডিফেন্সিভ সাইডটা বেশি ইম্প্যাক্ট রাখছে। অ্যাজ এ রেজাল্ট ৮টা ম্যাচ খেলা তারা মাত্র একটা গোল কনসেড করছে, ৭টা ম্যাচে ক্লিন শিট ছিল এবং বেলজিয়ামের সাথে একটা মানে গোল খাইছে একবারে শেষের দিকে যায়। সো বলা এখানে আসলে বলাই লাগে যে ডিফেন্সটা কতটা বেশি স্ট্রং ছিল, যার রুটেই ছিল কিন্তু এই রোদ্রি। এবং অ্যাটাকিং মানে মেসি কেন পিছিয়ে রাখছে এটা কম্পারিজন টেবিল দেখলে বোঝা যাবে। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে মেসি যে পজিশনে খেলে এখানে কিন্তু অনেকরে আপনি আগায় রাখতে পারবেন, এমবাপে, ওলিসে, ডেমবেলে, তারপর হচ্ছে বেলিংহাম, ঠিক আছে, অনেকরে কিন্তু আপনি আগায় রাখতে পারবেন। সো এইখানে হয়তোবা মেসি পিছিয়ে গেছে, যেটা হচ্ছে আমরা লাস্টের ডিসকাশনে অর্থাৎ কম্পারিজন টেবিল থেকে দেখলে হয়তোবা বুঝতে পারবো। সো লেটস টক অ্যাবাউট দ্য স্টেটস বিটুইন রোদ্রি অ্যান্ড হচ্ছে লিওনেল মেসি। সো প্রথমত আমরা যদি রোদ্রির স্টেট নিয়ে কথা বলি, তাহলে প্রথম যে পার্টটা সেটা অবশ্যই আমাদের বলা লাগবে পাসিং স্ট্যাটিস্টিক। সেটা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে টোটাল টাসেস মানে ইতিহাসের মানে সেরা টাসেস, ঠিক আছে, যেখানে হচ্ছে 910টা টাচ করছে রোদ্রি। এই টুর্নামেন্ট র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল রোদ্রি টাচের দিক থেকে। এবং টাচ দেখলে হবে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাটেম্পটেড পাস, যে পাস কয়টা দিছে। সে হচ্ছে 811টা পাস দিছে পুরা টুর্নামেন্টে, অর্থাৎ 8টা ম্যাচ খেলছে, 811টা পাস দিছে, প্রত্যেকটা ম্যাচে 100+ পাস দিছে। এবং তার অ্যাকুরেসিটা আপনি দেখেন, ওইটাও টুর্নামেন্ট র্যাঙ্কিং 1 নম্বরে, সেটা হচ্ছে কমপ্লিটেড বা হচ্ছে অ্যাকুরেটেড পাস, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখলেই বুঝতে পারবেন তার অ্যাকুরেটেড পাস কিন্তু 756টা, যেটা হচ্ছে টুর্নামেন্ট র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। এবং হয়তোবা পুরা ওয়ার্ল্ড কাপ মানে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে সবগুলো মানে হিস্ট্রিতে, সেটা হচ্ছে এই পাসিংয়ের দিক থেকে কিন্তু রোদ্রি অনেক বেশি আগায়া, যেটা হয়তোবা এত পাসিং অ্যাকুরেসি হয়তোবা কারোই ছিল না পুরো হিস্ট্রিতে, যেটা কিন্তু রোদ্রি করে দেখাইছে। এবং পাসিং অ্যাকুরেসি আপনি দেখেন 90+%, অর্থাৎ আপনার হচ্ছে 93.2% হচ্ছে রোদ্রির, যেখানে আমরা দেখতে পারবো যে অ্যাকুরেট পাসেস ফাইনাল থার্ড, মানে ফাইনাল থার্ডে যে পাসগুলো সে দিছে, মানে এটা হচ্ছে খুবই টপ নচ ছিল, যেখানে 204টা ফাইনাল থার্ডে সে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে ফাইনাল থার্ডে পাস দিছে 204টা, 204টা পাস দিছে, এইটাও টুর্নামেন্ট র্যাঙ্কিং 1 নম্বরে। এবং অ্যাকুরেট পাসেস ইজ ইন অন এবং হচ্ছে অপোনেন্ট হাফ, সেটাও কিন্তু 328টা দিছে। সো এই পাসিংয়ের দিক থেকে ভাই রোদ্রি এই ওয়ার্ল্ড কাপে পুরা মানে একদম একবারে সলিড ছিল এবং হচ্ছে পুরা হিস্ট্রিতেই মানে সবচেয়ে আগায়া ছিল কিন্তু এই রোদ্রি, ঠিক আছে, মানে শুধুমাত্র এই টুর্নামেন্টে না পুরো হিস্ট্রিতে। এবং অ্যাকুরেট লং বল যদি দেখেন তাহলে হচ্ছে 37, অর্থাৎ প্রায় 78.7% সাকসেস রেট। এবং চান্স ক্রিয়েটেড আপনি যদি দেখেন, বিগ চান্সের কথা আমি এখানে ইনক্লুড করি নাই, বাট চান্স ক্রিয়েটেড 11টা, অর্থাৎ স্পেন হচ্ছে বেশি একটা গোল পায় নাই, শুধুমাত্র সৌদি আরবের সাথে হয়তো বা 5টা গোল দিছে, বাকি সব ম্যাচ কিন্তু 2-1, 2-0, 1-0 এরকম ব্যবধানে কিন্তু উইন হয়েছে, যেখানে প্রত্যেকটা ম্যাচেই আসলে রোদ্রি কিন্তু একটা দুইটা করে চান্স ক্রিয়েট করছে। এবং তার এক্সপেক্টেড যে অ্যাসিস্ট, সে কোনো অ্যাসিস্ট পায় নাই, বাট এক্সপেক্টেড অ্যাসিস্ট ছিল কিন্তু 1.09, অর্থাৎ তার প্লেয়ারগুলো যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারতো সে প্রত্যেকটা ম্যাচে কিন্তু অ্যাসিস্ট পাইতো, ঠিক আছে। তো এক্সপেক্টেড অ্যাসিস্টের দিক থেকেও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে 1.009 ইজ হিউজ। সো এই গেল হচ্ছে রোদ্রির যে পাসিং স্ট্যাটিস্টিক্স এগুলা। সেকেন্ড অফ অল আমরা দেখবো ডিফেন্সিভ মাস্টারি অ্যান্ড ডুয়েলস নিয়ে, যেটা হচ্ছে রোদ্রি হচ্ছে পুরো সেরা, ঠিক আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে মোটামুটি টোটাল যে ট্যাকেল সেটা হচ্ছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 26টা, 26টা, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন সেখানে আপনি দেখতে পারবেন যে ট্যাগেল অন করছে 18টা, মানে 26টা ট্যাগেল দিয়ে 18টা অন করছে, অলমোস্ট 70% সাকসেস রেট। এবং যেটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট একটা ডিফেন্ডারের জন্য, যে ট্যাগেল করে ওটা অন করা মানে পারফেক্টলি এক্সিকিউট করা, যেখানে 18টা কিন্তু সে এক্সিকিউট করছে। এবং আপনি যদি ডুয়েল অন দেখেন এখানে হচ্ছে সে একবারেই সেরা, সেটা হচ্ছে 49, যেখানে তার সাকসেস রেট 66%। এবং গ্রাউন্ড ডুয়েল অন সেখানেও দেখবেন যে 38, এবং এখানে সাকসেস রেট 63.3%। এবং এরিয়াল ডুয়েলের ক্ষেত্রে অন যদি দেখেন সেটা হচ্ছে 11টা এরিয়াল ডুয়েল কিন্তু সে অন করছে, অর্থাৎ প্রত্যেক ম্যাচে একটা দুটা করে এরিয়াল ডুয়েল, মানে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে 11টা করে সে কিন্তু এরিয়াল ডুয়েল অন করছে। এবং বল রিকভারি যদি দেখেন এটা হচ্ছে পুরা টপ নচ, সেটা হচ্ছে
মানে 40টা বল রিকভারি সে কইরা থাকছে। ঠিক আছে? মানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা এক্সাম্পল যদি আপনি দেন তাহলে অবশ্যই রদ্রিরে দেয়া লাগবে। এবং ক্লিয়ারেন্স সেটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা টিমের জন্য বা টিম ওয়ার্কের জন্য। সেটা হচ্ছে 11টা ক্লিয়ারেন্স কিন্তু সে কইরা থাকছে। এবং টাইমস ড্রিবল পাসড অনলি 7 টাইমস অ্যাক্রস 8 গেমস। ঠিক আছে? 8টা গেমের মধ্যে ড্রিবল পাস করছে সে হচ্ছে 7 টাইমস। সো এই গেল হচ্ছে ডিফেন্সিভ মিনিস্ট্রি নিয়ে কথা। এবং থার্ড যে স্টেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাই ইন্টেন্সিভ অ্যান্ড হচ্ছে ওয়ার্ক রেট নিয়ে। যেটা আপনি বুঝতে পারবেন তার ওয়ার্ক রেটটা সে মোটামুটি যে 8টা ম্যাচ খেলছে পুরা ফুল টাইমই খেলছে, কোনো ম্যাচেই সে হচ্ছে মানে বেঞ্চ হয় নাই বা হচ্ছে সাবস্টিটিউশন হয় নাই এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলছে। সো হাই ইন্টেন্সিটি রানের ক্ষেত্রে হচ্ছে সে 919, ক্যান ইউ ইমেজিন যে টুর্নামেন্টে 919টা হচ্ছে হাই ইন্টেন্সিটি রান কিন্তু সে নিছে। সো বোঝাই যাচ্ছে যে কতটা টপ নচ পারফরমেন্স। এবং হচ্ছে রিসেপশন আন্ডার প্রেসার সেটা হচ্ছে 232টা। এবং হচ্ছে ফাউল সাপার্ট করছে হচ্ছে 9টা এবং ফাউল কমিটেড করছে হচ্ছে 11টা। এবং ফাউল কমিটেড যদি দেখি তাহলে হচ্ছে সে মোটামুটি 11টা ফাউল কমিটেড হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল রদ্রির যে স্টেট এইটা নিয়ে কথাবার্তা। এটা হচ্ছে আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবো একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে। সো আমরা হচ্ছে সেকেন্ড অফ অল যে স্টেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেসির স্টেট নিয়ে। এটা হচ্ছে অনেক মানে টপ নচ একটা স্টেট যেটা আমরা দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে মেসি মোটামুটি আমরা যদি দেখি তার যে স্ট্যাটিস্টিক সে মোটামুটি ম্যাচ খেলছে, স্টার্ট করছে 7 ম্যাচেই, 8 ম্যাচের মধ্যে 7টা ম্যাচে স্টার্ট করছে। এবং সে খেলছে হচ্ছে 741 মিনিট এবং সে গোল করছে হচ্ছে 8টা। যেটা হচ্ছে র‍্যাঙ্ক ২ নাম্বারে। এইটা হচ্ছে কম্পারিজনের মূল কারণ যে আপনি গোলের সংখ্যার দিক থেকে দেখবেন যে এমবাপ্পে আগায় আছে। এবং আপনি অ্যাসিস্ট যদি দেখেন এটাও হয়তোবা অলিজে আগায় থাকবে, যেটা হচ্ছে আমরা কম্পারিজন টেবিলের মাধ্যমে দেখতে পারবো যে অ্যাসিস্ট কিন্তু মেসি করছে হচ্ছে 4টা। এখন ব্যাপারটা হচ্ছে এখানে মেসি টোটাল হচ্ছে 12টা, 8টা ম্যাচে 12টা গোল এবং অ্যাসিস্টে অবদান রাখছে, অর্থাৎ গোল করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখছে হচ্ছে 12টা কন্ট্রিবিউশন হচ্ছে সে রাখছে। ঠিক আছে? বাট এখানে আপনি যদি অ্যাসিস্টের দিকে আগায় রাখেন তাহলে অলিসে আগায় থাকবে, যে হয়তোবা 5টা অ্যাসিস্ট করছে এবং গোলের দিক থেকে হচ্ছে 10টা বা 11টা গোল করছে হচ্ছে এমবাপে। সো দুই দিক থেকে কিন্তু মেসি থেকে আগায়া কিন্তু অন্য প্লেয়ার কিন্তু আছে, যেটা আমরা কম্পারিজন টেবিলের মাধ্যমে দেখার ট্রাই করব। সো এটা বলতে বলতে আরেকটা ব্যাপার হচ্ছে মনে পড়লো, সেটা হচ্ছে হ্যাঁ, প্রথমে তো এই পার্টটা নিয়ে আলোচনা হইছে। তারপরে একটু বইলা নিই। সেটা হচ্ছে মানে টুর্নামেন্টে ট্রফি মানে জিতলেই যে সে গোল্ডেন বল পাবে এমন কোনো কথা নাই। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি ২০১৪ দিকে তাকাই তাহলে আমরা দেখব যে মুলার কিন্তু ৮টা মানে ৮টা কন্ট্রিবিউশন ছিল গোলে, যেখানে মেসির ছিল ৫টা কন্ট্রিবিউশন গোলে। সো ওইখানে কিন্তু মেসির গোল্ডেন বল উইন হইছে এবং মুলার কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ উইনার ছিল ওই টাইমে এবং গোলের দিক থেকেও কিন্তু মেসির থেকে আগায় ছিল। বাট গোল্ডেন বল উইনার কিন্তু মেসি হয়েছিল। সো ওই ব্যাপারটা আসলে মানে যে পার্টটা আমি বললাম যে প্রথমত শর্ট লিস্ট করা হয় মিডিয়া ভোট, যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল। এবং এইটার কারণে হচ্ছে অনেকে হচ্ছে আগায় যায়। এবং যেখানে হচ্ছে মানে চ্যাম্পিয়ন্স হইলেই যে তারা বেশি আগায় রাখে এমন কিন্তু কোনো ব্যাপার নাই। সো ২০১৪ দিকে তাকাইলে আসলে ব্যাপারটা বোঝা যায়। সো অনেকে হয়তোবা বলতেছে যে রদ্রি চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য হচ্ছে রদ্রি আগায় রাখছে, বাট ব্যাপারটা কিন্তু এমন না। সো টোটাল গোল কন্ট্রিবিউশন হচ্ছে 12টা, যেটা হচ্ছে টুর্নামেন্ট র্যাঙ্কিং ২ নাম্বারে, যেখানে ১ নাম্বার হচ্ছে এমবাপ্পে। সো এখানে কিন্তু কম্পারিজন চলে আসছে। বাট আপনি রদ্রির আশেপাশেও হয়তোবা কাউরে পাবেন না, কম্পারিজন করলে দেখা যাবে ওইটা। এবং পেনাল্টিসের দিক থেকে সে কোনো গোল করে নাই এবং ডিসিপ্লিনারি রেকর্ড হচ্ছে 0 ইয়েলো এবং হচ্ছে 0 রেড কার্ড। সো ডিসিপ্লিনেও হচ্ছে মানে মেসি মোটামুটি আগায় আছে এবং রদ্রিও আগায় আছে। রদ্রিও কোনো ইয়েলো কার্ড বা হচ্ছে রেড কার্ড পায় নাই। ওই ব্যাপারটা হচ্ছে দেখাইতে ভুলে গেছি। সো এখন যদি আমরা মেসির স্টেট ২ নাম্বার দেখি সেটা হচ্ছে অ্যাটাকিং স্টেট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল রোল একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা হচ্ছে রাইট উইঙ্গারের জন্য। সো টোটাল শট সে যদি আমরা দেখি যে টোটাল শট অ্যাটেম্প্ট করছে ২৫টা পুরা টুর্নামেন্টে এবং শট অন টার্গেট ১৬টা সে কিন্তু শট অন টার্গেট নিছে। তার মানে প্রত্যেকটা ম্যাচে ২টা করে শট অন টার্গেট দিছে। সো ২টার বেশি যদি আমরা মানে ফাইনাল ম্যাচটা বাদ দিই, যেখানে কোনো শট অন টার্গেট আর্জেন্টিনা করেই নাই। সো ওইখানে যদি ফাইনাল ম্যাচ আমরা বাদ দিই তাহলে কিন্তু ২টার বেশি করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু শট অন টার্গেট মেসি নিছে। এবং শট অফ টার্গেট বা ব্লকড হচ্ছে ৯/৯ এবং শট কনভার্সন রেট হচ্ছে ৩২%। আ মানে শর্টে কনভার্ট করছে হচ্ছে ৩২% বলকে। এবং গোল স্কোরড ইনসাইড বা আউটসাইড বক্স হচ্ছে ইনসাইড বক্সে ৭টা গোল করছে এবং আউটসাইড বক্স হচ্ছে ১টা গোল করছে। সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মেসি ম্যাক্সিমাম গোলই হচ্ছে আউটসাইড বক্স করে থাকে। ফ্রি কিকে হচ্ছে আলজেরিয়ার সাথে হ্যাঁ, আলজেরিয়ার সাথে হচ্ছে সে একটা গোল করছে। ওইটা হয়তোবা আউটসাইড বক্স হিসেবে কাউন্ট হইছে। সো এখন যদি মেসির ৩ নাম্বার স্টেট নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে পজিশন অ্যান্ড হচ্ছে ড্রিবলিং। ঠিক আছে? এই ড্রিবলিং এর দিক থেকেও কিন্তু মেসির থেকে হয়তোবা না কেউ আগায় নাই, ড্রিবলিং দিক থেকেও মেসি এবার কিন্তু আগায়, যেখানে লামিন ইয়ামাল বা আরো কয়েকটা প্লেয়ার কিন্তু আগায় থাকার কথা ছিল, বাট মেসি কিন্তু আগায় আছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মোটামুটি
সাকসেসফুল ড্রিবলস টেক অনস সে হচ্ছে 11টা নিছে এবং প্রত্যেকটা ম্যাচেই সে ড্রিবল মোটামুটি সাকসেস করছে এবং ফাউল সাপার্ট করছে হচ্ছে 20টা। 20টা ফাউল, যেটা হচ্ছে তার টিমের জন্য একটা অ্যাডভান্টেজ আইনা দিছে এবং হচ্ছে লস অফ পজিশন কিন্তু 45 টা সে হচ্ছে লস অফ পজিশন করছে এবং অফসাইড করছে 5টা। সো মেসির অফসাইড আমি পুরা গেমে হয়তোবা 2-3টা দেখছি, 5টা করছে হয়তোবা আমার খেয়াল নাই। সো 5টা অফসাইড সে করছে এবং হচ্ছে সাকসেসফুল ট্যাগেল সে 9টা, মানে সে কিন্তু ট্যাগেলও করছে এবং 100% সাকসেস রেট, হয়তোবা তার কয়েকটা ট্যাগেলে মানে কোনো ফাউল বা ইয়া দেওয়া হয় নাই। সো এই হচ্ছে তার পজিশন যে ড্রিবলিং ব্যাপারটা এটা। এখন হচ্ছে এইটা দ্বিতীয় নাম্বার পার্ট গেল, হয়তোবা এখান থেকে অনেকেই বুঝতে পারবেন না যে কেন রোদ্রি আগায় আছে মেসি থেকে। এইটা আমি হচ্ছে কম্পারিজন টেবিলে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে রোল নিয়ে। যে রোদ্রির রোল একটা, মেসির রোল আর একটা, দুজনেই ঠিকঠাকভাবে এক্সিকিউট করছে। বাট মেসির সাথে অনেক কম্পারিজন প্লেয়ার কিন্তু আছে, যেখানে রোদ্রির সাথে খুব কম আছে এবং স্টেটটা আপনি মিলাইতে পারবেন না। এবং স্পেন যে ধাপে খেলছে বা যে টিম ওয়ার্ক করে খেলছে, সেখানে মূল বা সেন্টারিক বা হচ্ছে কেন্দ্রবিন্দু ছিল কিন্তু রোদ্রি। এবং আপনি হচ্ছে মিডফিল্ডের কথা যদি চিন্তা করেন, স্পেন কিন্তু প্রত্যেকটা টিমরে মিডফিল্ডে কিন্তু পুরা মানে ফুললি আটকাই দিছে। আপনি যদি ফ্রান্সের সাথে খেলা দেখেন 2-0 গোলে কিন্তু উইন হয়েছে, যেখানে হচ্ছে মিডফিল্ড পুরো আটকাই দিছে এবং যার রুট ছিল কিন্তু রোদ্রি। ঠিক আছে, সো রোদ্রি কেন কম্পারিজনে থাকবে না, এটা হচ্ছে আমরা সামনেই বুঝতে পারবো, যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও গোল্ডেন বল বা হচ্ছে ব্যালন ডিওর উইনার হওয়াটা কিন্তু অনেক বেশি মানে টপ নচ পারফর্ম না করলে কিন্তু আসলে এই অ্যাচিভমেন্ট আসলে পাওয়া যায় না, যেটা এখন হচ্ছে আমরা দেখা ট্রাই করবো কম্পারিজন টেবল। আমরা যদি ডিফেন্সিভ মিডফিল্ডের কম্পারিজন টেবিল নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে রোদ্রি সে হচ্ছে মোটামুটি ডিফেন্সিভ মিডফিল্ডার। তারপর হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস, এলিয়ট অ্যান্ডারসন ইংল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যান্ড হচ্ছে অ্যান্দ্রেস কুবাস প্যারাগুয়ের। ঠিক আছে, এই চারজন হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে টপ নচ পারফর্ম করছে এবং এটা হচ্ছে আমরা একটু কম্পেয়ার করার ট্রাই করবো। সো প্রথমত আমরা যদি দেখি যে মোট ম্যাচ হচ্ছে রোদ্রি সবচেয়ে বেশি খেলছে, প্যারাডেসও 8 ম্যাচ খেলছে, বাট প্যারাডেস হচ্ছে রোদ্রির মতো এত মিনিট খেলে নাই। যেখানে হচ্ছে রোদ্রি 726 মিনিট খেলছে। আমরা মানে দেখতে পারছি যে প্যারাডাইসটা কিন্তু নকআউট স্টেজ থেকে স্টার্টিং করছে, বাট প্রথম দিকে কিন্তু মানে গ্রুপ স্টেজে কিন্তু স্টার্ট করে নাই। সো প্যারাডাইস তারপরে হচ্ছে মোটামুটি ভালোই পারফরমেন্স করছে, এটা আমরা দেখতে পারবো। সো এখানে আমরা যদি দেখি যে মিনিট এবং ম্যাচ নিয়ে হয়তোবা সবাই জানে, এটা নিয়ে ডিসকাশন নাই। মেন হচ্ছে এখানে যে মোট পাসের যে চেষ্টা, সেটা হচ্ছে অ্যাকুরেটলি পাস দিছে কিন্তু 811টা, যেটা হচ্ছে টুর্নামেন্টের সেরা, যেখানে ধারে কাছেও কিন্তু অন্য প্লেয়ারগুলো নাই। সেটা আপনি দেখতে পারবেন যে প্যারাডাসের কথা যদি চিন্তা করেন, সে কিন্তু 565টা, অলমোস্ট 300টা পাসে হচ্ছে তার থেকে পিছায় আছে র্যাঙ্ক 4 নম্বরে। এবং আমরা যদি দেখি যে অ্যান্ডারসনও কিন্তু 400 75টা পাস দিছে, যেখানে আমরা দেখতে পারবো যে আহ, আহ, অ্যান্দ্রেস কুবাস সে কিন্তু 340টা পাস দিছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোট পাসের যে সংখ্যা, এখানে কিন্তু মানে রোদ্রি অনেক বেশি আগায়া, এবং হিস্ট্রিতে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি পাস কিন্তু এই রোদ্রি দিছে, মানে হিস্ট্রিতে, নট অনলি দিস টুর্নামেন্ট। ঠিক আছে, এবং এবার আমরা যদি পাসিং সাফল্যের হার দেখি, সো ডেফিনেটলি এখানে তো রোদ্রি আগাই থাকবে, সবচেয়ে বেশি পাস দিছে। এবং সবচেয়ে বেশি পাস দিলে হবে না, অ্যাকুরেসি দেখা লাগবে। অ্যাকুরেসিতে কিন্তু রোদ্রি 93.2%, যেখানে প্যারাদেস হচ্ছে অনেক কম পাস দিছে, তো মানে প্রায় 300 পাস কম। সো সেক্ষেত্রে তার পার্সেন্টেজটা কিন্তু রোদ্রি থেকে হালকা একটু বেশি। এবং আমরা যদি দেখি অ্যান্ডারসনের হচ্ছে 800 মানে 88.5%, যেখানে হচ্ছে কুবাসের হচ্ছে 81.2%। সো এখানেও রোদ্রি আগায় আছে, প্যারাদেস থেকে হালকা একটু পিছায়া, যেহেতু অনেক বেশি পাস দিছে এবং অ্যাকুরেট পাস দিছে। এবং মোট ট্যাগেল যদি দেখেন, এখানেও কিন্তু রোদ্রির আশেপাশেও তেমন কেউ নাই, কুবাস একটু আগে আছে। যেখানে হচ্ছে যৌথ সেরা হচ্ছে এখানে 26টা কিন্তু সে ট্যাগেল করছে, যেখানে প্যারাদেস কিন্তু 18টা ট্যাগেল করছে। এবং হচ্ছে এখানে হয়তোবা অনেকে বায়াসনেস নিয়ে অনেক কথা বলবেন যে আর্জেন্টিনার ফাউলগুলো কাউন্ট করা হয় নাই। সো ওইটাও একটা ব্যাপার থাকতে পারে, বাট ওগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো না। তো এখানেও কিন্তু মোট ট্যাগেল 21টা দিছে অ্যান্ডারসন, এবং হচ্ছে কুবাস কিন্তু 23টা ট্যাগেল করছে। এখানেও কিন্তু রোদ্রি আগায় আছে। বল রিকভারি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, যেখানে কিন্তু 40টা বল রিকভারি করছে, সবচেয়ে বেশি এই টুর্নামেন্টের বল রিকভারি করছে কিন্তু রোদ্রি। এবং এখানে কিন্তু প্যারাদেসও আগায় আছে 35টা, এবং সবচেয়ে বেশি আগায় আছে কিন্তু 42টা, মানে অলমোস্ট কাছাকাছি 42টা হচ্ছে অ্যান্ডারসন, এবং কুবাসি হচ্ছে 38টা। ঠিক আছে, তো এখানেও রোদ্রি আগায় আছে। ফাইনাল থার্ডে বল, এখানে রোদ্রি আশেপাশেও কেউ নাই, যেটা প্রথমে বলতেছিলাম যে ফাইনাল থার্ডে বল মানে অ্যাকুরেটলি পাস দিছে 204টা, ফাইনাল থার্ডে বল দিছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, যেটা হচ্ছে প্রায় 100-200 পিছায় রোদ্রি থেকে, যে প্যারাদেস মাত্র 122টা, যেখানে কিন্তু 98টা অ্যান্ডারসন, এবং হচ্ছে কুবাস হচ্ছে মাত্র 56টা। এবং আমরা যদি দেখি যে
সোফাস্কোর রেটিং সেটা হচ্ছে সবচেয়ে বেশি রদ্রি, সেটা হচ্ছে 7.78, 7.32 প্যারাদেসের, এবং অ্যান্ডারসনের হচ্ছে 7.45 অ্যান্ড হচ্ছে 7.25 হচ্ছে কুভাসের। সো আমরা যদি এই স্টেটগুলো দেখি তাহলে আমরা অবশ্যই বলতে বাধ্য যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রি স্পেনের হইয়া এবং পুরো টুর্নামেন্ট বা হচ্ছে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে টপ নচ পারফর্ম কিন্তু করছে, এবং ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে 1 নাম্বার যদি মানে টপ 10 ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাউন্ট করেন তার মধ্যে কিন্তু রদ্রি একজন থাকবে। এবং অনেক কিছুই কিন্তু হিস্ট্রিতে সবচেয়ে বেশি করে থাকছে কিন্তু রদ্রি একটা টুর্নামেন্টে। সো এই হচ্ছে কম্পারিজন টেবিল, দেখানোর চেষ্টা করলাম যে টপ 4জন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কে কেমনে আগায় আছে, যেখানে রদ্রি অলমোস্ট সব কিছুতে আগায় আছে। এবং আমরা যদি এখন অ্যাটাকিং সাইড নিয়ে কথা বলি, যেখানে আমরা মেসিকে দেখতে পারবো, এখানে যদি আমরা 4 জনের ডিসকাশন করি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং হচ্ছে মাইকেল অলিসে, এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেটা প্রথমে হয়তো বা হালকা পাতলা আমি বলে দিছি, সেটা হচ্ছে দলগত সাফল্যের দিক থেকে অবশ্যই মেসি তো যেহেতু ফাইনালে গেছে এবং রানার্স আপ হয়েছে এবং সিলভার মেডেল উইন হয়েছে, সো এটা নিয়ে আসলে কথাবার্তা। এবং এখানে যদি আমরা দেখি যে আহ, এখানে যদি আমরা দেখি তাহলে কিলিয়ান এমবাপ্পে হচ্ছে চতুর্থ হইছে, থার্ড হইছে হচ্ছে জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে, এবং ব্রঞ্জ মডেলে কিন্তু মেডেলও কিন্তু বেলিংহাম উইন হয়েছে। সো এমন হইতে পারে যে ভোটাভুটিতে হয়তো বা রোদ্রি হচ্ছে 20টা ভোট পাইছে, মেসি হচ্ছে 18টা ভোট পাইছে, জুড বেলিংহাম হচ্ছে 15টা ভোট পাইছে। সো অনেক ক্লোজ যায় কিন্তু। সো ভোটাভুটিতে কিন্তু আসলে আগায় যায় যে গোল্ডেন বল উইনার কে হবে। সো সেকেন্ড হইছে লিওনেল মেসি, এবং হচ্ছে থার্ড হইছে জুড বেলিংহাম, এবং হচ্ছে চতুর্থ স্থান মাইকেল অলিসে, সে আসলে কিছুই পায় নাই। যেখানে তিনজনের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম। এখানে মাইকেল অলিসেকে কেন রাখছে এটা সামনে গেলে বুঝতে পারবো। যে ম্যাচ খেলছে সবাই হচ্ছে 8টা করে খেলছে, সো মানে কম্পারিজনটা খুব বেশি স্ট্রং হবে। মোট গোল সংখ্যা হচ্ছে মেসির 8টা, যেখানে গোল সংখ্যায় আগায় আছে কিন্তু কিলিয়ান এমবাপ্পে, যেখানে 10টা গোল করছে, যেটা প্রথমে বলতেছিলাম 10টা বা 11টা গোল করছে। এবং জুড বেলিংহাম হচ্ছে ইতিহাসের মানে 1 নাম্বার অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডার যে হচ্ছে 7টা গোল করছে। মানে মিডফিল্ডার হয়েও সে কয়টা গোল করছে, 7টা গোল করছে। মানে জাস্ট অ্যামাজিং পারফরমেন্স কিন্তু এই জুড বেলিংহাম করছে, এবং গোলগুলো হচ্ছে টপ নোজ গোল ছিল, ঠিক আছে। এবং অলিসও কিন্তু 3টা গোল করছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি অ্যাসিস্টের কথা চিন্তা করি, আমরা দেখবো যে মেসি 4টা গোল করছে, ঠিক আছে, এবং হচ্ছে কিলিয়ান এমবাপ্পেও 4টা করছে সিমিলার, এবং জুড বেলিংহাম হচ্ছে অ্যাসিস্ট বেশি করতে পারে নাই, মাত্র একটা করছে। বাট আপনি যদি অলিসের কথা দেখেন, অলিসে কিন্তু 7টা অ্যাসিস্ট করছে, যেটা হচ্ছে সর্বকালের সেরা, মানে হিস্ট্রিতে একটা টুর্নামেন্টে বা ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে কিন্তু, নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ, পুরো হিস্ট্রিতে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে কিন্তু অলিজে, যে কারণে আমি অলিজেকে হচ্ছে এই কম্পারিজন টেবিলে রাখছি। সো আমরা দেখলাম যে গোল করার দিক থেকে কিলিয়ান এমবাপ্পে আগায়া, অ্যাসিস্টের দিক থেকে কিন্তু অলিজে আগায়া আছে। সো আপনি বুঝতে পারতেছেন মানে মানে মেসি যে সাইডটাতে পড়ছে ওই সাইডটাতে আসলে কম্পারিজনের অনেক সেক্টর আছে, এবং কম্পারিজন পারফেক্টলি করলে মেসি হয়তোবা কয়েকটা ব্যাপারে পিছিয়ে থাকে, যেটা আমরা দেখতে পারলাম কিলিয়ান এমবাপ্পে গোলে আগায়া, এবং হচ্ছে অ্যাসিস্টের দিক থেকে কিন্তু অলিজে আগায়া, এবং অলিজে অনেক বেশি আগায়া সবার থেকে। এবং হচ্ছে মোট গোলের অবদান 12টা, এই মোট গোলের অবদানেও কিন্তু কিলিয়ান এমবাপ্পে আগায়, এবং সে কিন্তু গোল্ডেন বুট উইনার, এবং টুর্নামেন্টের সেরা হয়েছে কিন্তু কিলিয়ান এমবাপ্পে। এবং হচ্ছে আটটা হচ্ছে জুড বেলিংহাম, এবং অ্যাসিস্টের কারণে 10টাতে হচ্ছে অলিজে, ঠিক আছে। এবং সুযোগ তৈরি বা হচ্ছে চান্স ক্রিয়েটের দিক থেকে এখানে মেসির আশেপাশেও কেউ নাই। আমি ওই যে যেটা বললাম যে অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার, মানে গেম প্লে, মানে মেসি হচ্ছে ফ্রি প্লে করে থাকে, মানে পুরা আর্জেন্টিনা ম্যাচটা হচ্ছে মেসি পরিচালনা করে। মেসি যেখানে ইচ্ছা ওইখানে খেলতে পারে, যার কারণে সে কিন্তু চান্স ক্রিয়েট সবচেয়ে বেশি করছে। এই টুর্নামেন্টে 26টা করছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে কিন্তু অ্যাজ এ ফলস নাম্বার 9 বলেন বা নাম্বার 9 বলেন, যদিও সে একটা উইঙ্গার, বাট যেহেতু রিয়াল মাদ্রিদে সে নাম্বার 9 হিসেবে খেলতেছে, সো ওয়ার্ল্ড কাপেও কিন্তু একই জায়গায় খেলছে, এবং ওইখানে খেলাও কিন্তু সে 18টার মতো চান্স ক্রিয়েট করছে, যেখানে জুড বেলিংহাম হচ্ছে অনেক পিছায়া। এবং আপনি যদি দেখেন অলিজে কিন্তু অনেক বেশি আগায়া, ঠিক আছে, অনেক বেশি আগায় 21টা চান্স ক্রিয়েট করছে, এবং অলিজের খেলাই ছিল শুধু চান্স ক্রিয়েট করা। সেও একটা উইঙ্গার, বাট তারা খেলাইছে কিন্তু মিডফিল্ডার হিসেবে। সো ডেফিনেটলি মিডফিল্ডার হিসেবে যে পারফরমেন্সটা অলিজা করছে সেটা ডেফিনেটলি টপ নোস অ্যান্ড অ্যাডমায়ার করার মতো। এবং এক্সপেক্টেড অ্যাসিস্ট যদি দেখি তাহলে আমরা দেখবো যে মেসি কিন্তু 4.1 সবগুলো এক্সিকিউট করতে পারে নাই, বাট সবচেয়ে বেশি আগায় কিন্তু মেসি, যেখানে মানে যেহেতু নাম্বার 9 হিসেবে খেলছে, সো এখানে অ্যাসিস্টের দিক থেকে একটু পিছিয়ে থাকবে 0.9 ফর এমবাপ্পে অ্যান্ড 0.6 ফর বেলিংহাম, 2.5 ফর অলিজে। সো এইখানে হচ্ছে মেসি আগায় আছে এক্সপেক্টেড অ্যাসিস্টের দিক থেকে। এবং ব্যক্তিগত যে অ্যাওয়ার্ড বা পুরস্কার, এটা তো বললামই যে সে সিলভার বল উইনার হয়েছে, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি যে সে গোল্ডেন বল উইনার কেন হইল না। সো এখন আপনি জাজ করেন যে মেসি আসলে কেন গোল্ডেন বল উইনার হইল না। যার প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভোটাভুটিতে যে আগায় থাকবে সেই আগায় থাকবে, এটা নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি নাই বা ফিফা বায়াসনেসও নাই। এবং সেকেন্ড অফ অল, এই যে কম্পারিজন টেবিলটা আমি ক্রিয়েট করলাম বা দেখানোর ট্রাই করলাম, এখানে আসলে মেসির সাথে সাথে অনেকেই আসলে কম্পেয়ার করার মতো, যেখানে রোদ্রির আশেপাশেও তেমন কেউ নাই। আপনি যদি ফাইনাল থার্ডে বল দেয়া বলেন,
পাসিং এর কথা বলেন, অ্যাকুরেট পাসের কথা বলেন, ঠিক আছে? এবং হচ্ছে টিমের লিডারশিপ হিসেবে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখার কথা বলেন, সেখানে কিন্তু ফার এগিয়ে রদ্রি, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডারে আপনি কারোই বা মিডফিল্ডারে আপনি কারোই কিন্তু আগায় রাখতে পারবেন না এবং অনেকগুলা স্টেটেই কিন্তু সে টুর্নামেন্ট সেরা হইছে এবং হিস্ট্রিতে সেরা হইছে। সো ওইখানে ডেফিনিটলি আপনি থাকলে রদ্রিরে ভোট দিতেন নাকি মেসিরে ভোট দিতেন অবশ্যই জানাবেন। আমার দায়িত্ব ছিল জাস্ট এই কম্পারিজন টেবিলটা দেখায়া এই ব্যাপারটা যে কন্ট্রোভার্সি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা দূর করা। আই হোপ যারা হচ্ছে খেলা বুঝে তারা এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করবে না। আহ, যেটা আমি বারবারই বলে আসতেছি যে ভোটাভুটি আসলে মেইন জিনিস, যে আপনার শর্ট লিস্টে থাকতে হবে আপনার অ্যাক্টিভিটিস দেওয়া, বাট ওই ভোটের দিক থেকে হয়তোবা রদ্রি বেশি আগাই গেছে, যেখানে মেসি হয়তোবা 2-3 ভোটে পিছায় গেছে। অ্যান্ড ডেফিনেটলি এটা ফেয়ার হয়েছে, এই ব্যাপারটাই হচ্ছে আজকের টপিকের মেইন যে পারপাস, ওইটাই যে ভোটাভুটিটা আসলে ফেয়ার হয়েছে, কোনো বায়াসনেস আমি দেখি না পার্সোনালি। সো আজকের ডিসকাশন এতটুকুই। আমার রেসপন্সিবিলিটি ছিল কম্পারিজন টেবিল বা হচ্ছে পুরো ডিসকাশনের মাধ্যমে বোঝানো যে এই ব্যাপারটা আসলে গোল্ডেন বল উইনার কিভাবে আসলে মানে সেট করা হয়, এবং হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে ফেয়ার লাগছে, কোনো বায়াসনেস আমি দেখি না। কারণ হচ্ছে শর্ট লিস্টে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস দ্বারা আসলে আপনার মনোনয়ন করা হবে, এবং সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ভোট দেওয়া, যে আপনার বিশ্বজুড়ে যে আহ, মানে অ্যানালিস্ট বা মিডিয়া আছে বা সাংবাদিকরা আছে, ওরা আসলে ভোট দেয়া উইনারটা সেট আপ করে। সো এখানে আসলে ফিফা বায়াসনেসের কিছু নাই। এবং আমার কাছে মনে হয় যে আপনি কম্পারিজনের দিক থেকে মেসির সাথে অনেকেই কম্পিটিটিভ, বাট রদ্রির সাথে তেমন কেউ ছিল না। সো ভোটাভুটিটা ফেয়ারই হয়েছে। সো আমার কাছে মনে হয় যে গোল্ডেন বল উইনার হিসেবে রদ্রি ছিল একজন ওয়েল ডিজার্ভড, অ্যান্ড মেসিও ছিল, বাট রদ্রি কিন্তু মেসি থেকে আগায় ছিল। এই ব্যাপারটাই আসলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কন্ট্রোভার্সিয়াল ছিল, যেটা আমি আজকের ডিসকাশনের মাধ্যমে ব্রেকডাউন করার ট্রাই করলাম। সো অবশ্যই আপনি জানাবেন যে আপনি যদি ভোটাভুটির জায়গায় হইতেন তাহলে রদ্রিকে আগায় রাখতেন নাকি মেসিকে নাকি অন্য কোনো প্লেয়ারকে আগায় রাখতেন, এবং এই ডিসকাশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো আজকের ডিসকাশন এই পর্যন্তই। স্টে কানেক্টেড টু ফুটবল অ্যানালাইসিস। হ্যাভ এ নাইস ডে।